প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। জব শুরুতেই আপনারা আমার সামনে যেটা দেখতেছেন, দেখেই বুঝতেছেন যে আমরা আজকে কম্প্রেসরের একটা গুরুত্বপূর্ণ জব নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে দিই যে ভিডিওটা একটু লং হতে পারে, হয়তো বা 2 থেকে 3 মিনিট, কিন্তু এই জবটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আজকে যে জবটা দেখাবো অনেক গুরুত্বপূর্ণ এবং কাজটা সবাই শিখতে পারবেন। এর জন্য আমরা সর্বপ্রথমে বলে দিই, এই কম্প্রেসর আমাদের সাধারণত আমরা ফ্রিজ কিংবা এসিতে যে ঠান্ডাটা আমরা পাই, এই ঠান্ডার পারফরমেন্সটা মূলত কিন্তু এই কম্প্রেসরের উপর নির্ভর করে। কম্প্রেসরের পারফরমেন্সের উপর বেস করে আমরা ঠান্ডাটা ভালো মতো পেয়ে থাকি। তো এই কম্প্রেসর এমন একটা বস্তু, মানুষের যেমন হার্ট বন্ধ হয়ে গেলে পুরো বডিটা অচল হয়ে যায়, সেমভাবে ফ্রিজ কিংবা এসির এই কম্প্রেসর সেম জিনিস। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে সমস্ত কার্যক্রম অকেজ হয়ে যায়। এই কম্প্রেসরের মূলত টেস্ট নিয়ে কথা বলবো, পরীক্ষাকরণ নিয়ে কথা বলবো। এই পরীক্ষাকরণের মধ্যে 2টা পরীক্ষা আছে, টেস্ট আছে। এই 2টা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই কম্প্রেসরটা ভালো আছে কিনা। আমরা জানি যে একটা কম্প্রেসরের 2টা অংশ থাকে, একটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল 2টা টেস্টে আমাদেরকে করে একটা কম্প্রেসরকে ভালো কিংবা মন্দ এটা আমরা বলতে পারি। তো আজকে মূলত আমরা ইলেকট্রিক্যালের টেস্টটা দেখাবো না, আজকে মেকানিক্যাল অংশ যেটা, এটার একটা টেস্ট দেখাবো। আমরা জানি অনেক সময় আমরা দেখি যে কম্প্রেসরের ডিসচার্জ লাইন দিয়ে ওয়েল আসে, কিংবা আমার কম্প্রেসরে আমার ফ্রিজ বা এসিতে গ্যাস চার্জ করছি, তারপরে পর্যাপ্ত ঠান্ডা আসতেছে না, শরীর ঠান্ডা আসতেছে না। এই যে ঠান্ডা আসতেছে না, অনেক সময় ওয়েল চলে আসতেছে, বারবার উপরে ওয়েল চলে আসতেছে, এটা কিন্তু আমাদের এই কম্প্রেসরের উপরে নির্ভর করে। এইটা কম্প্রেসরের মেকানিক্যাল যে অংশটা আছে, মেকানিক্যাল, এখানে মূলত সমস্যা হয়। তো এটা কি সমস্যা হয় আজকে দেখানোর জন্য 3টা কম্প্রেসর রাখছি। এই 3টা কম্প্রেসর রাখার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ওপেন রাখা আছে, আমরা আগে থেকে কেটে রাখছি যাতে বোঝানো আপনাদের সুবিধা হয়। এছাড়া এখানে 2টা কম্প্রেসর রাখা আছে, এর মধ্যে একটা ভালো আছে একটা মন্দ আছে। আসলে কিভাবে বুঝবো যে কি কারণে আমাদের ডিসচার্জ লাইন দিয়ে ওয়েল আসে, আবার প্রেশারটা আমার ঠিক থাকতেছে না, প্রেশার কমে আসতেছে, এটা এই জবটাকে মূলত বলা হয় যে কম্প্রেসরের পাম্পিং টেস্ট। এই পাম্পিং টেস্টটা আমরা আজকে দেখাবো। এই পাম্পিং টেস্ট দেখাতে গিয়ে আমরা এই কয়েকটা রাখছি। শুরু থেকে আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখাই, আমি একটা এই কম্প্রেসর থেকে দিয়ে চালু করে দেখাবো। পাম্পিং টেস্ট বলতে কি বোঝাচ্ছে যে সঠিক একটা প্রত্যেকটা কম্প্রেসরের পাম্পিং ক্ষমতা আছে, বাতাসটাকে বা বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থকে কম্প্রেস করার একটা ক্ষমতা আছে। যা আমরা জানি যে এটা আমরা 250 থেকে 300, 250 থেকে 300 PSI যেটাকে বলা হয়। এটা পাম্পিং প্রেশারটা এমন হওয়া উচিত, যখন কম্প্রেসরটা চালু করব, চালু করার কিছুক্ষণের মধ্যে এই প্রেশারটা উপরের দিকে উঠবে, 250 থেকে 300 এরকম উঠবে, এবং এই প্রেশারটাকে ধরে রাখতে হবে। এইটা যদি সে পারে তাহলে আমরা বুঝবো যে কম্প্রেসরের মেকানিক্যাল অংশটা ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখি এই কম্প্রেসরের মাধ্যমে। দেখো এইবার লাগিয়ে দিতে। আচ্ছা, এই কম্প্রেসরটা আমি এখন একটু চালাই দেখো, একটু চালাই দেখি তাহলে। আচ্ছা, সুইচটা দিয়ে দেখো, এটা আমি যদি বন্ধ করে দিই তাহলে কিছুক্ষণের মধ্যে প্রেশারটা উপরের দিকে উঠবে এবং 250 থেকে 300 হবে, এবং প্রেশারটাকে ধরে রাখতে হবে। এটা হলো মূল কন্ডিশন। যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে কম্প্রেসরটা ঠিক আছে। তো দেখি যে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রেশারটা 250 থেকে 300 দিকে উঠছে, এবং প্রেশারটা কি হচ্ছে, ধরে রাখতে পারতেছে। তাহলে এই প্রেশারটা নিচের দিকে আর নামতেছে না, ধরে রাখতে পারতেছে। তার মানে আমি বুঝে নিলাম যে অল্প সময়ের মধ্যে প্রেশারটা তুলতে পারছে এবং ধরে রাখছে, তাহলে এই কম্প্রেসরটা ভালো আছে। আমরা আরেকটা কম্প্রেসর আমরা একটু দেখে এটার মধ্যে আচ্ছা, আমরা আরো একটা কম্প্রেসর রাখছি দেখানোর জন্য, পার্থক্যটা বোঝার জন্য। আচ্ছা, তো আমি আচ্ছা লাগাবো।
আচ্ছা আবারও একটু কাছের দিকে এটা একটু দেখাই এটাতে কি হচ্ছে। আচ্ছা এটা কম্প্রেসরটা চালু করি। আচ্ছা এইটাতে দেখাই আমরা। হ্যাঁ দেখে প্রেশার উপরের দিকে উঠতেছে। হ্যাঁ প্রেশার উঠছে, বাট প্রেশারটা সে কিন্তু ধরে রাখতে পারতেছে না। দেখেন আমার 200 ক্রস করে গেছে, 200-র দিকে আস্তে আস্তে নেমে আসতেছে প্রেশারটা। প্রেশার গেজের কাঁটাটা দেখাই, নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতেছে, দেখা যাচ্ছে নিচের দিকে নেমে আসতেছে। তার মানে আমরা বুঝে নিলাম যে এই প্রেশারটা সে ধরে রাখতে পারছে না, তাহলে মেকানিকের কোনো একটা অংশের সমস্যা হয়ে গেছে, ঠিক ধরে রাখতে পারতেছে না। এখন একটু কাছের দিকে নিয়ে আসুন। আচ্ছা একটু এই দিকে নিয়ে আসো। এখন এই যে প্রেশারটা ধরে রাখতে পারতেছে না, আমরা বলছি প্রেশার ধরে রাখতে পারতেছে না, কিংবা আমার দিকে দেখাও, প্রেশার ধরে রাখতে পারতেছে না, কিংবা হচ্ছে যে ডিসচার্জ লাইন দিয়ে ওয়্যার আসতেছে। হ্যাঁ আমরা দেখি যে ফ্রিজ বা এসিতে গ্যাস চার্জ করতেছে কিন্তু পর্যাপ্ত ঠান্ডা আসতেছে না, সঠিক পরিমাণ গ্যাস দেওয়ার পরেও ঠান্ডাটা আসতেছে না। এটা মূলত আমি আগে বলছি যে পারফরমেন্স নির্ভর করে একটা কম্প্রেসরের উপর, কম্প্রেসর কাজের উপর নির্ভর করে। তো এটার দুইটা অংশ, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, যে কোনো একটা অংশ যদি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। কিন্তু আজকে আমরা মেকানিক্যাল অংশ নিয়ে কথা বলতেছি। তো আজকে এই যে প্রেশারটা চেক করে দেখলাম প্রেশারটা ধরে রাখতে পারতেছে না বা ডিসচার্জ লাইন দিয়ে অয়েল আসছে, এটা মূলত কারণ আমাদের এই মেকানিক্যাল অংশে আমাদের ভিতরে বেশ কয়েকটা অংশ আছে। এই অংশগুলোর মধ্যে যে আমাদের ভাল্ব আছে ভিতরে কাছাকাছি দেখাও। হ্যাঁ এখানে মূলত সাকশন ভাল্ব আছে, ডিসচার্জ ভাল্ব আছে। এই ভাল্বগুলোও যদি ঠিক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অয়েল আসে এবং প্রেশারটা ধরে রাখতে পারবে না। এছাড়াও এখানে মূলত দেখি এর ভিতরে ভাল্ব আছে বললাম, সাকশন ভাল্ব, ডিসচার্জ ভাল্ব। এছাড়াও এই যে টিউবটা আমরা দেখতেছি এই লাইনটা, এটা হলো আমাদের ডিসচার্জ লাইনের। হ্যাঁ এটা ডিসচার্জ লাইনের। এছাড়াও এই ভিতরে একটু দেখো, এখানে দেখো, এটা হলো ক্র্যাঙ্কেশ, এর সাথে একটা আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এই যে এইদিকে মুভ করতেছে। হ্যাঁ এখানে যেটা মুভ হচ্ছে এই যে এটা হলো পিস্টন। হ্যাঁ এটা হলো কানেক্টিং রড। আর এর ভিতরে অংশটাকে সিলিন্ডার বলতেছে, কাছাকাছি দেখো। হ্যাঁ এর ভিতরে অংশ সিলিন্ডার আছে। এই পিস্টন, সিলিন্ডার বা কানেক্টিং রড, ক্র্যাঙ্কেশ, এটা যে কোনো একটা লুজ হয়ে গেলে কিন্তু প্রেশারটা ঠিক থাকবে না। এছাড়াও ভাল্ব যেগুলো আছে, ভাল্ব যদি নষ্ট হয়ে যায়, লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও কি আমাদের প্রেশারটা ঠিক থাকবে না। আমরা এটা আরও ভালোভাবে দেখানোর জন্য এটা অলরেডি একটু কেটে রেখেছি আমরা। এছাড়াও আমি আরও একটা এদেরকে মূলত ভাল্বটাকে দেখাই যে প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না। আচ্ছা আমরা এখানে একটা ময়লা কাপড় দাও। আচ্ছা এইখানে একটা বিষয় আমি দেখাচ্ছি, মূলত প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না। এখানে আমরা বললাম যে সাকশন ভাল্ব একটা আছে, একটা ডিসচার্জ ভাল্ব আছে। তো এটা আমি একটু খুলে দেখাই, একটু পজ করে দেবো। আচ্ছা আমি আবারও বলতেছি, এইখানে যেটা দেখাইছিলাম এর আগে, এটার কারণে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ তো এটা হলো ক্র্যাঙ্কেশ, এইখানে দেখতে পাচ্ছেন। আর এটা মূলত পিস্টন। হ্যাঁ পিস্টনটা যাওয়া আসা করতেছে। আর আমি এটা অলরেডি খুলে ফেলছি। হ্যাঁ এইখানে খুলে ফেলছি, দেখেন। আচ্ছা এইখানে যেটা আমি দেখাতে চাচ্ছি, এইখানে একটা দেখেন ছোটো একটা পিনের মতো আছে, দেখা যায়। হ্যাঁ একটা, হ্যাঁ এটা পিনের মতো। এটাই মূলত আমাদের কিন্তু ভাল্ব। হ্যাঁ এটা হলো সাকশন ভাল্ব। যখন পিস্টনটা আমাদের এই দিকে আসে, দেখেন এখন ভিতরের দিকে চলে গেছে, আবার যখন খুলে সামনের দিকে আসবে, এই যে খুলে সামনের দিকে আসতেছে, যখন আসে তখন কিন্তু এই ভাল্বটা খুলে যায়। হ্যাঁ এই সাকশন ভাল্বটা এটা খুলে যায়। এর ভিতরে আরেকটা ভাল্ব আছে দেখেন। হ্যাঁ এর ভিতরে আরেকটা ভাল্ব আছে এই দিকে, এই যে এখানে একটা ভাল্ব আছে। হ্যাঁ এটা একটা ভাল্ব, এটা হলো ডিসচার্জ ভাল্ব। যখন আমাদের এই পিস্টনটা আবার কি করে ভিতরের দিকে চলে যায়, এই ভিতরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ ভিতরের দিকে চলে গেলে তখন কি করে, তখন ভিতরের দিকে চাপ দেয়, প্রেশার, হ্যাঁ কম্প্রেসড হয়, গ্যাসটা কম্প্রেসড হয়ে এই ভাল্বটা খুলে যায়। মূলত এখানে ভাল্ব আছে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আমি বুঝতে পারতেছি না, এই যে এমনিভাবে দেখাই। হ্যাঁ এটা ভাল্ব, এটা হলো ডিসচার্জ ভাল্ব। তো এইটা তখন খুলে যায়। এইটা মূলত আমাদের যখন লুজ হয়ে যায় তখন কিন্তু ওই প্রেশারটা ঠিক মতো ধরে রাখতে পারে না।
হ্যাঁ, এইটা প্রেশারও ধরে রাখতে পারে না, এবং এর ভিতর দিয়ে অয়েলটা যখন ডিসচার্জ লাইনে দিয়ে চলে আসে। তাহলে এইটা হলো ডিসচার্জ ভালভ। এবং এইখানে যেটা আমি প্রথমে দেখালাম এটা আমাদের, হ্যাঁ, এটা হলো সাকশন ভালভ। এগুলা লুজ হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, যার কারণে অয়েল চলে আসে, প্রেশার ঠিকমতো তুললেও ধরে রাখতে পারে না। তো আজকে মূল উদ্দেশ্য ছিল আমাদের কীভাবে সাকশন ভালভ, ডিসচার্জ ভালভ এগুলা কীভাবে কাজ করতেছে, হ্যাঁ, কেন অয়েল আসে বা প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না, এইটা হলো মূল আলোচনার বিষয়। তো সবাইকে সবাই সুস্থ কামনা করি। সম্পূর্ণ